আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে। বাংলাদেশে থাকা অবৈধ ২৬ লাখ ভারতীয় নাগরিককে বহিষ্কার করতে হবে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই। বাংলাদেশ মেরা দুসরা কাহা চীনের পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হচ্ছে। ভারত বাংলাদেশকে দখল করার হুমকি দিচ্ছে। এখন প্রমাণিত হচ্ছে যে তারা আসলে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল আমাদেরকে উদ্ধার করার জন্য না। এই দেশটাকে চিরকাল জন্য দখল করতে চায়। অখণ্ড ভারত চাই, পূর্ণাঙ্গ ভারত। আফগানিস্তান, তাজিকিস্তান, চীনের একটা অংশ, ব্রহ্মদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, বিরাট ভারত। ভারত বাংলাদেশের সীমান্তে মিসাইল টেস্ট করছে, বিশ্ব মানচিত্র থেকে মুসলমানকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে, আর এর নেতৃত্ব দিচ্ছে ভারত ও ইসরায়েল। শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ভারত যার বন্ধু তার শত্রুর দরকার। বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। বাংলাদেশের জনগণ, বেশ কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না। तो बांग्लादेश के नाक में दम कर सकते हैं, क्योंकि बांग्लादेश में आज भी 1,70,00,000 माइनॉरिटीज हैं। बांग्लादेश जैसा देश के सामने हम लोग डर जाता है। एक दिन इस देश में हम लोग शासन निकाल के उसको भी तोड़ के अपना कॉक्स बाजार, ग्रेटर तिप्रालैंड, चट्टग्राम सब अपना खापरा छोड़ी हम लोग लेगा। हम लोगों का जगह था, आज नहीं है, लेकिन अगर एक योद्धा थानसा एकता रहा वो भी लेगा। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গা যার তিন পাশে ভারত আর এক পাশে বঙ্গোপসাগর, আর সেই ভারতে দুই একদিন পর পর বাংলাদেশকে দখল করার হুমকি দিচ্ছে। সাধারণ মানুষ, আম জনতা এই কথা বললে কোনো সমস্যা ছিল না। ভারতের নেতৃত্ব, এমপি, মন্ত্রী, মিনিস্টাররা বারবার আমাদের বাংলাদেশকে দখল করার কথা বলছে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যায়। আমরা নিজেদের ভিতরে কোন্দলে লিপ্ত যখনই থাকবো তখন আমরা দলে দলে বিভক্ত থাকবো, আর যখনই দলে দলে বিভক্ত থাকবো তখন আমরা ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রকে কিছুই করতে পারবো না। বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। বাংলাদেশের জনগণ, বেশ কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না। আমরা প্রতিটি মানুষ এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব। স্থিতিশীল কখনো যেন আমাদের বাংলাদেশের রাজনীতি না থাকে, আর ভারত সবসময় এটাই চায় আমাদের বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক কুন্দল হোক, তাহলে আমাদের বাংলাদেশকে ভারত দখল করবে, আর ভারত শুরু থেকে আমাদের বাংলাদেশকে দখল করতে চায়। बांग्लादेश जैसा देश के सामने हम लोग डर जाता है। एक दिन इस देश में हम लोग शासन निकाल के उसको भी तोड़ के अपना कॉक्स बाजार, ग्रेटर तिप्रालैंड, चट्टग्राम सब अपना खापरा छोड़ी हम लोग लेगा। हम लोगों का जगह था, आज नहीं है, लेकिन अगर एक योद्धा थानसा एकता रहा वो भी लेगा। और जिस दिन वो चट्टग्राम ले लिया ना, यहां में स्पेशल फंड का दरकार नहीं होगा डॉली, वहां का पैसा यहां आएगा और हमारा लोगों का पॉकेट में पैसा आएगा। आपका बच्चा, आपका जिंदगी ज्यादा अच्छा होगा। हिम्मत चाहिए, साहस चाहिए। ভারত 1971 সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল তাদের নিজেদের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের উপকারের জন্য তারা বাংলাদেশকে সাহায্য করে নেয়। ভারত যার বন্ধু তার শত্রুর দরকার। আমি আপাতত এরকম বন্ধু চাচ্ছি না। অত পৃথিবীর বহু দেশ আছে বন্ধু, আর আমরা তাদের কাছে যাব, এই বন্ধু থেকে আপাতত নিরাপদ থাকি। তারা দেখেছিল পৃথিবীর মানচিত্রে তারা এমন এক জায়গায় অবস্থিত, তার দোনো পাশে পাকিস্তান, এক পাশে পূর্ব পাকিস্তান আর এক পাশে পশ্চিম পাকিস্তান, মাঝখানে তারা রয়েছে। পাকিস্তানের বিমান ওই জায়গা থেকে ওঠে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে ওঠে, পশ্চিম পাকিস্তানে গিয়ে নামবে, মাঝখানে ভারতকে বোমা মেরে শেষ করে দেবে।
তারা দেখছে দুনো পাশে পাকিস্তান, আর এই গোলকতাদের থেকে বাঁচার জন্য এবং পাকিস্তানকে ভাঙার জন্য, পাকিস্তানকে দুর্বল করার জন্য 1971 সালে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? ये बांग्लादेश है ना, हमारा चिकन नेक पतला है। अरे भाई साहब 20 किलोमीटर बस भारत को बढ़ने की जरूरत है। 20 किलोमीटर अगर त्रिपुरा को नीचे आइएगा ना तो त्रिपुरा समुद्र से जुड़ जाएगा, काम खत्म। 7 सिस्टर को बंदरगाह मिल गया, कॉक्स बाजार सब हम लोग का हो जाएगा। अब उसके बाद बांग्लादेश चिल्लाएगा, फिर समझौता कराएंगे, उस पर लिखो तभी देंगे जब तुम हमारे किसी शत्रु देश को या किसी विदेशी देश को यहाँ नौसेना का अड्डा नहीं दोगे तब। এবং পরবর্তী যে কোনো সময় আমাদের বাংলাদেশকে দখল করতে পারে সেজন্য বাংলাদেশকে সাহায্য করেছিল, বাংলাদেশকে দুর্বল করার জন্য বাংলাদেশকে সাহায্য করেছিল, পাকিস্তানকে ভাঙার জন্য তারা बांग्लादेश के साहाय्य करेছিল। आज के दिन त्रिपुरा में जो बंगाली पॉपुलेशन है और जो हमारे तिपरासा जो जिस कम्युनिटी से मैं आता हूँ, हम लोग अगर हाथ मिला दें तो बांग्लादेश के नाक में दम कर सकते हैं, क्योंकि बांग्लादेश में आज भी 1,70,00,000 माइनॉरिटीज हैं। वहाँ से चकमास, मेरे कम्युनिटी से तिपरासास, खासीस, गारोस, जैंतियास और मणिपुरीज भी हैं, और वो आज भी बांग्लादेश में है, लेकिन वो बांग्लादेश को अपना नहीं मानते हैं। वो যে সমস্ত মুক্তিযোদ্ধারা ভারতের পক্ষে হয়ে কথা বলে তারা বাংলাদেশের জনগণ হতে পারে না, কেননা তারা 1971 সালে যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছে ভারতের হয়ে, বাংলাদেশের হয়ে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে না। তারা যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতো তাহলে তারা কখনো ভারতের হয়ে কথা বলতে পারতো না, কারণ ভারত সবসময় আমাদের বাংলাদেশকে 1971-এর পরে শুধু দমনই করছে। বাংলাদেশ কখনো সোজা হয়ে দাঁড়াবে, মেরুদণ্ড শক্ত করবে ভারত কখনোই চায়নি। আর যে সমস্ত মুক্তিযোদ্ধারা ভারতের পক্ষে কথা বলছে তারা 1971 সালে মুজিব বাহিনীর হয়ে কাজ করেছে, মুক্তিযোদ্ধাদের হয়ে তারা যুদ্ধ করেনি। আর বাংলাদেশের সংসদে যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেশি লাফালাফি করেছে 71 নিয়ে, তারা 71 সালে যুদ্ধও করেনি। আমি এই বিষয় নিয়ে একটি আমার এই চ্যানেলে ভিডিও আছে, যাদের দেখতে মন চায় গিয়ে দেখতে পারেন। আমি সেটাকে কিভাবে প্রমাণ করে দিয়েছি। যেই সমস্ত মানুষ এখন মুক্তিযুদ্ধ নিয়ে বেশি লাফায় তারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেই নেই। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, শহীদ সদস্যবৃন্দ অর্ডার। বাংলাদেশের কিছু তথাকথিত মুক্তিযুদ্ধ তারা 47-কে মানতে চায় না, কারণ তারা বলে 47 হয়েছিল ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ, আর এই ভাগ কখনোই উচিত ছিল না। আমি 47-কে আমি মানি না, এই জন্যই মানি না 47-কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে, বাঙালিকে শোষণ করার জন্য। এটা না হলে আমাদের বাংলাদেশের মানুষ এখন ভারতের মুসলমানের মতো অবস্থিত। কলকাতার মুসলমানের দিকে তাকান, গুজরাটের মুসলমানের দিকে তাকান, যেই সমস্ত জায়গায় ভারতে মুসলমানরা বসবাস করে তাদের অবস্থানের দিকে তাকান, তাদের উপরে কিভাবে জুলুম নির্যাতন করা হয়, দিনে দুপুরে তাদেরকে পুড়িয়ে মারা হয়, তাদের বাড়িঘর সমস্ত জিনিস জ্বালাই দেওয়া হয়, তাদের বাড়িঘরের উপর বুলডোজার উঠানো হয়। তাদেরকে বলতে চাই এখন গিয়ে দেখতে পারেন যে 47 হয়েছিল, এটা কাদের জন্য হয়েছিল? মোহাম্মদ আলী জিন্নাহ যে কাজটা করেছিল সেটা আমাদের উপকারের জন্য করেছিল, এবং ভারত পাকিস্তান যে ভাগ হয়েছে এটা আমাদের বাংলাদেশি মানুষের জন্য হয়েছিল। এটা যদি না হতো তাহলে ভারত থেকে আমরা কখনোই স্বাধীন হতে পারতাম না। আর ভারতের যে সমস্ত মুসলমানরা এখন মার খাচ্ছে, তেমন ভাবে আমাদের বাংলাদেশের মুসলমানরা এখন মার খেত, কিন্তু কিছুই করতে পারতাম না। কিন্তু ধর্মের ভিত্তিতে 47 হওয়ার কারণে আমাদের বাংলাদেশ এখন স্বাধীন, আমাদের এখন নিজের মন মতো করে কিছু করার ক্ষমতা আছে। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপি সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে। শুধুমাত্র মানে মুসলিম আইডেন্টিটির যে পরিচিতির যে সামান্য যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো ওরা মুছে দিতে চাইছে। ওইখানটাতে মুর্শিদাবাদে একটা জায়গায় দেখলাম যে ওরা শিবাজি উদ্যান নাম করে দিচ্ছে, সিরাজ উদ্যানের নাম শিবাজি। যে কোনো রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ভারতের মতো বন্ধুই যথেষ্ট। ভারত আমাদের বাংলাদেশের একসময়ের বন্ধু ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, ভাই ভাই ছিল, কিন্তু তারা এখন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কত ধরনের ষড়যন্ত্র করছে। আমাদের বাংলাদেশের সীমান্তে, আমাদের বাংলাদেশে আকাশ ব্যবহার করে তারা মিসাইল টেস্ট করছে, আমাদের অনুমতি লাগে না। যে কোনো সময় আমাদের বাংলাদেশে যে কোনো হামলা করতে পারে, বর্ডারে আমাদের বাংলাদেশের মানুষকে নির্দ্বিধায় গুলি করে পাখির মতো হত্যা করে।
তারা আমাদের বাংলাদেশের বন্ধু বলে আমাদেরকে বন্ধু হিসেবে এই সমস্ত উপকার করছে, বাংলাদেশের মানুষকে মেরে তারা বাংলাদেশকে উপকার করেছে। তারা আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাকে দিচ্ছে। আমাদের বাংলাদেশে যেই সমস্ত সেনা অফিসাররা ভারতে গিয়েছে তারা সকলে এবং অধিকাংশ 2-1 বাদে ভারতের রয়ের হয়ে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর যতজন অফিসার ভারতে যায় প্রশিক্ষণ নিতে, 100% কে অ্যাপ্রোচ করা হয়। এটা অ্যাপ্রোচটা হচ্ছে সরাসরি না, ভাই তুমি রয়ের সাথে কাজ করবা, এরকম না, বিভিন্ন অ্যাপ্রোচ করে। আমি শুধু সেনাবাহিনী ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছে না, আমাদের বাংলাদেশের রয়ের হয়ে কাজ করছে হিন্দু সংস্থা ইসকন। তারা আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষের উপর জুলুম নির্যাতন করছে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশে এই সমস্ত মানুষ দেশপ্রেমী তাদেরকে হত্যা করছে এবং বিভিন্ন সময় তারা জুলুম নির্যাতন করছে এবং জেলে গ্রেপ্তার করার পর তাদের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। এই কথা আমার না, আমাদের বাংলাদেশের ক্ষমতায় রয়েছে কারা, বিএনপি নেতার এই সমস্ত কথা বলছে। ইসকনের সদস্য মেন্টালি টর্চার করার জন্য আমাদের এবং যারা ধার্মিক দলটি আছে, ইসলামিক দলটি আছে, ইসকন যে ভারতের হয়ে কাজ করছে এবং তারা যে রাম রাজত্ব কায়েম করতে চাচ্ছে বাংলাদেশে, এই কথা আমি বলছি না, আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন এই কথা বলেছে। শুধু তাই নয়, ইসকন আমাদের বাংলাদেশে কাজ করছে না, আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় ভারতীয়রা জায়গা কিনছে। রামেশ্বর নাথ কাউ ছিলেন ভারতের রয়ের পরিচালক। সংস্থাটি 1968 সালে সিআইএ যুক্তরাষ্ট্র এবং MI6 যুক্তরাজ্যের আদলে গড়ে তোলার চেষ্টা করা হয়। এর প্রথম প্রকল্পের নাম বাংলাদেশ। ভারতীয়রা ইসকনের মাধ্যমে কাজ করে এখান তো না, ভারতীয়রা নতুন করে বাংলাদেশের ভিতরে তারা জায়গা কিনছে, বাংলাদেশের ভিতরে তারা ফ্ল্যাট কিনছে এবং বাংলাদেশের বিভিন্ন নারীদেরকে তারা বিবাহ করছে। এখন আপনারা বলতে পারেন ভালো লাগছে বিবাহ করছে, ভালো লাগছে ফ্ল্যাট কিনছে, টাকা আছে জমি কিনছে। ভারতীয় ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। ভারতীয়রা বাংলাদেশি মেয়েদেরকে বিবাহ করে ফ্ল্যাট কিনছে। আপনাদেরকে একটু ইতিহাস থেকে ঘুরে নিয়ে আসে। প্রথম বিশ্বযুদ্ধের পর অথবা প্রথম বিশ্বযুদ্ধের আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ইহুদিরা কিনছিল এবং আস্তে আস্তে কিনছিল এবং সেই জায়গায় তারা বসবাস করতেছিল। আর আস্তে আস্তে কিনতে সেই সমস্ত জায়গা তারা দখল করে ফেলেছে। এখন ফিলিস্তিনের ভিতরে ইসরায়েলের রাষ্ট্র, এখন ফিলিস্তিনের নামগন্ধই নেই। ভারতীয়রা এভাবে কাজ করছে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হত্যা করছে এই সমস্ত মানুষরা, যারা বাংলাদেশের ভিতরে ফ্ল্যাট কিনছে, যারা আমাদের বাংলাদেশের ভিতরে বিভিন্ন মানুষকে বিবাহ করেছে এবং তারা জায়গা কিনছে, তারা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। যখন আমাদের বাংলাদেশের সরকার চাপে পড়বে এবং বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ লাগাবে, তখনই তাদের খোলস বাইরে হবে। ওই বাড়িতে, ওই পাশের বাড়িতে এই ভারতীয়রা আগে এরকম সংঘবদ্ধভাবে থাকতো এবং আশেপাশে ফ্ল্যাট কিনছে এবং সারা ঢাকা শহরেই তারা ফ্ল্যাট কিনে বাংলাদেশের মেয়েদের বিয়ে করে ওই বাড়িতে থাকছে এবং ভারত থেকে লোক এনে এখানে তারা জড়ো করবে। তাই এটা হেলা ফেলার বিষয় নয়। বাংলাদেশে ভারত বিরোধী কোনো সরকার, কোনো দল কাউকে শান্তিতে থাকতে দিবে না। তাই আপনারা ভারতীয় এজেন্টদের অবস্থান কোথায় কোথায় খোঁজ করতে থাকেন এবং তাদেরকে ধরেন, গণপিটুনি দিয়ে হাত পা ভেঙে পুলিশের কাছে হস্তান্তর করেন। ভারতীয় এজেন্টদেরকে ছাড়া যাবে না। ভারতীয় কোনো মানুষ যেন বাংলাদেশের নারীকে বিবাহ করতে না পারে, এই থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে কথা বললাম, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললাম এবং সাথে সাথে ভারত যে আমাদের বাংলাদেশের বন্ধু হতে পারে না, ভারত আমাদের বাংলাদেশের একমাত্র বড় শত্রু, যার মতো বন্ধু থাকলে আর কোনো শত্রুর দরকার নাই। এবং সাথে সাথে ভারত যে আমাদের বাংলাদেশকে দখল করতেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদদের মন্তব্য আপনাদের দেখালাম। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যারা কোনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব করে মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সটা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাই যাবেন।